আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় অ্যান ওভারভিউ অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস ইন ইন্ডিয়া। বাংলায় বলতে হয় ভারতবর্ষে গোষ্ঠীগত উন্নয়নের সারসংক্ষেপ। এই ইউনিটটি আলোচনার পর আমরা জানতে পারব গোষ্ঠী এবং উন্নয়নের ধারণা, গোষ্ঠীগত উন্নয়ন বলতে কি বোঝায় এবং গোষ্ঠীগত উন্নয়ন ভারতবর্ষের ক্ষেত্রে কোন কোন ধাপে পরিচালিত হয়েছে তার একটি সারসংক্ষেপ। প্রথমেই আমাদের জানতে হবে যে গোষ্ঠীগত উন্নয়ন বলতে কি বোঝায়। গোষ্ঠীগত উন্নয়ন আদতে গোষ্ঠী এবং উন্নয়ন এই দুটি ধারণা সমন্বয়, অর্থাৎ একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষেত্রে তাদের যে বিভিন্ন ধরনের উন্নয়ন সূচক প্রকল্প আমরা নিতে পারি সেটিকে গোষ্ঠীগত উন্নয়ন বলা যেতে পারে। এবার আমাদের দুটি শব্দ একটু বোঝার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে গোষ্ঠী কাকে বলে এবং উন্নয়ন কাকে বলে। গোষ্ঠী বলতে বোঝায় একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় একদল মানুষ, একের বেশি অবশ্যই, যাদের ভেতরে বিভিন্ন ধরনের আন্তঃসম্পর্ক এবং যোগাযোগ থাকে। এই সম্পর্ক ভৌগোলিক হতে পারে, ভাষাগত হতে পারে, আর্থসামাজিক এবং সাংস্কৃতিক হতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে পশ্চিমবঙ্গের মানুষজন যারা একসঙ্গে বসবাস করছেন তারা যেহেতু বাংলা ভাষায় মূলত এবং মুখ্যত কথাবার্তা বলেন, ততএব তারা হচ্ছেন বাঙালি ভাষাগোষ্ঠী। আবার ধর্মীয় ভাষাগোষ্ঠী ও ধর্মীয় গোষ্ঠীও হতে পারে, অথবা নিম্নবিত্ত, উচ্চবিত্ত বা মধ্যবিত্ত বিভিন্ন আর্থিক যে মাত্রাগুলো রয়েছে তাদের ভিত্তিতে মানুষজনের যে সম্পর্ক থাকে সেই সুবাদেও বিভিন্ন রকম গোষ্ঠী গঠিত হতে পারে। গোষ্ঠীর কিছু নির্দিষ্ট মানদণ্ড আছে। প্রথম কথা, গোষ্ঠী তৈরি হয়েছে আমাদের সমাজের ভেতর সম্পর্কগুলোকে আরো মজবুত করার জন্য, এবং গোষ্ঠীর ফলে কি কি হয়, যেমন সামাজিক নিরাপত্তা ব্যাপারটি আরো ভালোভাবে গড়ে ওঠে, আর্থিক নিরাপত্তার বিষয়টি আস্তে আস্তে বৃদ্ধি পায়, মানবিক সম্পর্কের ধারণাগুলো সুপ্রতিষ্ঠিত হয়। এক কথায় বলতে গেলে বলতে হয় যে গোষ্ঠী বা গ্রুপ বা কমিউনিটি যে শব্দটা আমরা ব্যবহার করি না কেন, আদতে আমাদের সমাজের ভিত্তি বা পিলার হিসেবে কাজ করেছে। পরের শব্দটি হচ্ছে উন্নয়ন বা ডেভেলপমেন্ট। আমরা এক কথায় বলতে বুঝি যে উন্নয়ন আদতে মানুষের জীবনে বিভিন্ন রকম ইতিবাচক পরিবর্তন। ইতিবাচক পরিবর্তন বলতে আমরা কি বুঝি? ইতিবাচক পরিবর্তন বলতে বুঝি এমন পরিবর্তন যা তার জীবনযাত্রা এবং যা তার জীবনের উন্নতির কাজে সহায়ক হবে। এবং এই ক্ষেত্রে উন্নয়নটা কিরকম হতে পারে? উন্নয়নটা হতে পারে যে তার মানবিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রশিক্ষণ, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ইত্যাদি। মানবিক উন্নয়ন বলতে বোঝায় আমাদের সমাজের যারা পিছিয়ে পড়া মানুষজন রয়েছেন তাদেরকে যখন আমরা উন্নয়নের পথে নিয়ে যাব। অর্থনৈতিক উন্নয়ন বলতে অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা এবং স্থানীয় অর্থনীতিকে উন্নত করা বোঝায়। স্বাস্থ্য পরিষেবা প্রদান বলতে প্রত্যেকটি মানুষকে, সমাজের প্রত্যেকটি মানুষের জন্য স্বাস্থ্যের সম সুযোগ প্রদান, তারা যেন প্রত্যেকেই স্বাস্থ্য পরিষেবা সবকটি দিক সমানভাবে পান। শিক্ষা এবং প্রশিক্ষণ আমাদের সমাজের দক্ষ নাগরিক গড়ে তুলতে সাহায্য করে, হিউম্যান রিসোর্স গড়ে তুলতে সাহায্য করে। সুতরাং প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণ দরকার। এবং সব থেকে জরুরি হচ্ছে সেটা হচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। প্রত্যেকটি স্তরের মানুষজন তাদের বিভিন্ন আর্থিক স্তরের বিভিন্নতা, সামাজিক স্তরের বিভিন্নতা ইত্যাদি মাথায় রেখেও যেন তারা সামাজিক ন্যায়ের অধিকারী হয়, তাদের প্রতি যেন কোনো রকম বৈষম্যমূলক আচরণ না করা হয়। সুতরাং গোষ্ঠীগত উন্নয়নের যে ধারণা, সেখান থেকে আমরা বলতে পারি এটা এক ধরনের সহযোগিতামূলক কর্মসূচি।
এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী, তাদের সঙ্গে থাকা মানুষজন এবং সে মানুষজনের বিভিন্ন ধরনের উন্নয়নের যে প্রকল্পগুলো না হয়, যাতে সেই মানুষের ব্যক্তিগত এবং সামগ্রিক উন্নতি ঘটতে পারে, তাকে আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট বা গোষ্ঠীগত উন্নয়ন বলি। গোষ্ঠীগত উন্নয়নের বৈশিষ্ট্যগুলি হচ্ছে নিম্নরূপ: 1. সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। 2. ইকোনমিক প্রোগ্রেশন। 3. সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরশীলতা। 4. এনগেজমেন্ট বা অংশগ্রহণ জড়িত থাকা। 5. কমিউনিটি থিঙ্কিং, গোষ্ঠীগত ও সমন্বয়মূলক ভাবনা। সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বলতে বোঝায় যে গোষ্ঠীগত উন্নয়নের যে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলির মাধ্যমে গোষ্ঠীর যারা সদস্য রয়েছেন, বিশেষত গ্রাম্য এলাকা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এলাকার যে মানুষজন, যাদের মধ্যে হয়তো বেকারত্বের হারটি তুলনামূলকভাবে প্রবল, যদি তাদের কোনো রকম কোনো কর্মসংস্থানে নিযুক্ত করা যায়, তাহলে তারা আর্থিক রোজগারের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং আত্মবিশ্বাস তাদের বৃদ্ধি পাবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রোজগার স্কিম, MNREGA যে প্রকল্পটির নাম আমরা জানি, তাতে গ্রামে প্রত্যেকটি মানুষকে ন্যূনতম 100 দিনের কাজ দেওয়ার চেষ্টা করা হয়, যাতে সে একটি ন্যূনতম রোজগার করতে পারে এবং যার মাধ্যমে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক উন্নয়ন, বিশেষত গ্রামীণ এলাকার গোষ্ঠীগুলোর মধ্যে যদি আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিম বা আমাদের যে গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, সেগুলো যদি আমরা চালু করতে পারি, তাদের মধ্যে তাদের সদস্যদের ভেতরে অর্থনৈতিক উন্নয়নের হার বৃদ্ধি পায় এবং এই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে গোষ্ঠীর সদস্যরা যারা রয়েছেন, তাদের অর্থনৈতিক ব্যক্তিগত উন্নতি ঘটে, তারা ক্রেতা হিসেবে ওপরের স্তরে যান, বাজারে লগ্নি বাড়ে এবং সামাজিক উন্নয়নের হার বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, গ্রামের স্কুলগুলোতে মিড ডে মিল প্রকল্পে রান্নার ভার মূলত থাকে গ্রাম্য মহিলা গোষ্ঠীর উপরে। যারা এই গোষ্ঠীতে রান্না করেন, তারা বেশিরভাগই আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজের মানুষজন। যখন তারা এই রান্নাগুলো করেন, তারা কিছু রোজগার করেন এবং সেই রোজগারের মাধ্যমে স্বাভাবিকভাবেই তাদের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি ঘটে। এবং শুধু তাই নয়, আমরা গ্রাম্য বিভিন্ন যে কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিম আছে, হয়তো একটি কালেকটিভ ফার্মিং বা অনেকগুলি জমি, অনেকগুলি ক্ষুদ্র কৃষককে একত্রিত করে কোনো লাভজনক চাষে তাদেরকে নিয়োজিত করা এবং সেখান থেকে হয়তো ব্যাংক লোন দিল তাদেরকে, আমাদের কৃষি দপ্তর সাহায্য করলো এবং তারা সেখানে কিছু একসঙ্গে চাষ করলেন, জমির কোনো আল থাকলো না, ফলে তাদের লাভের পরিমাণটা বৃদ্ধি পেল, সরকার তাদের গাইড করলেন এবং তাদের রোজগারটা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই তাদের অর্থনৈতিক উন্নতিটা হবে। আত্মনির্ভরশীলতা আদতে অর্থনৈতিক উন্নতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির দুটি সামগ্রিক পর্যায়। গোষ্ঠীর যারা মানুষজন থাকেন কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমের ক্ষেত্রে, যারা উপভোক্তা থাকেন অথবা যারা যুক্ত থাকেন, তারা অর্থনৈতিক উন্নয়ন এবং আত্মবিশ্বাসের পথ দিয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠার স্বপ্ন দেখতে পারেন। তাদের কাছে এই সুযোগটা থাকে যে তারা আদতে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তুলবেন এবং বিশেষত গ্রামের দিকে আমরা জানি যেখানে ব্যাংকিং সিস্টেম এখনো অতটা সফল নয় বা ঠিকঠাক চলে না, সেক্ষেত্রে কৃষকরা অনেক ক্ষেত্রেই মহাজনের উপর নির্ভরশীল হয়ে পড়েন। চাষের ক্ষেত্রে যারা ব্যক্তিগতভাবে সুদ ব্যবসা করেন তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন, তারা লাভের মুখ দেখতে পান না। যদি তারা গোষ্ঠীগত কোনো প্রকল্পের মাধ্যমে চাষে নিযুক্ত হন এবং সেখান থেকে সরকারি সাহায্য পেয়ে সরকারি লোনের মাধ্যমে তারা চাষবাস করতে পারেন, তারা সেক্ষেত্রে তারা অর্থনৈতিকভাবে নির্ভরশীল ও স্বনির্ভর হবেন এবং তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। গোষ্ঠীগত উন্নয়নে জড়িত থাকা আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট বা গোষ্ঠীগত উন্নয়নের আর একটি প্রধান বৈশিষ্ট্য। এখানে যেটি হয় সেটা হচ্ছে প্রত্যেকটি সদস্য কোনো না কোনো ভাবে কোনো কাজে জড়িয়ে থাকে এবং তার ফলে কাজের সুযোগ বৃদ্ধি পায় এবং কাজের সুযোগ বৃদ্ধি পাওয়ার জন্য যেহেতু গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পগুলি স্বাভাবিকভাবে গড়ে তোলাই হয় শ্রমনিবিড় প্রকল্প হিসেবে, সুতরাং সেক্ষেত্রে
বেকারত্ব দূর হওয়ার সুযোগ অনেকখানি থাকে। যেমন উদাহরণস্বরূপ ধরে নেওয়া যেতে পারে যে কোনো জায়গায় যদি একটি অঙ্গনওয়াড়ি প্রকল্প থাকে যেখানে গ্রামের মহিলারা কাজ করেন, বা যদি মিড ডে মিলে যারা রান্না করেন তারা কিন্তু বাজার থেকে কেনেন, তাদেরকে যিনি ডিম সরবরাহ করবেন, তাদেরকে যিনি হয়তো রান্নার বিভিন্ন উপকরণ সরবরাহ করবেন, তিনিও কিন্তু কোনো না কোনোভাবে তার কর্মসংস্থানের সুযোগটি গড়ে তুলতে পারবেন। কমিউনিটি থিঙ্কিং বা গোষ্ঠীগত ও সমন্বয়মূলক ভাবনা এটি আমাদের সমাজের অন্যতম মুখ্য বৈশিষ্ট্য। আমাদের সমাজে যেটা মূল ভাবনা যে প্রত্যেকটি মানুষজনের সঙ্গে থাকে, প্রত্যেকটি মানুষজনের পাশে বিপদের সময় থাকেন, এবং সেটি সামাজিক বৈশিষ্ট্য। গোষ্ঠীগত উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে গোষ্ঠীর সদস্য যারা রয়েছেন তারা একে অন্যের সহযোগিতায় কাজগুলি সম্পন্ন করেন। তার ফলে যেটা হয়, তাদের ভেতরে ব্যক্তি ভাবনা ছেড়ে কালেকটিভ থট বা সমন্বয়মূলক ভাবনার প্রসার ঘটে। একসঙ্গে কাজ করার মানসিকতা বৃদ্ধি পায় এবং তারা একসাথে থাকতে বিভিন্ন রকমভাবে তাদের গোষ্ঠীগত জীবনযাপন এই ভাবনাগুলো বৃদ্ধি পায়। যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বলা যেতে পারে সমবায় সমিতি, পঞ্চায়েত, এই সমস্ত ক্ষেত্রে মানুষজন তারা একসঙ্গে বসে বিভিন্ন প্রকল্পগুলির রূপায়ণ ঘটান। তার ফলে কি হয়, তাদের ভেতর সমন্বয়মূলক চিন্তা ভাবনা বৃদ্ধি পায় এবং এই সমন্বয়মূলক চিন্তা ভাবনা সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নতি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দেশের উন্নতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা জানবো যে আমাদের যে গোষ্ঠীগত উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে তাদের লক্ষ্যগুলো কি কি। প্রথমত, গোষ্ঠীর সদস্য যারা তাদের সুস্বাস্থ্য, জীবনযাত্রার মান, শিক্ষা ও সামাজিক অবস্থান এইগুলি বজায় রাখার জন্য একটি ন্যায়সঙ্গত পরিকাঠামো গড়ে তোলা হয়। আমাদের এই বিষয়টি একটু বুঝতে হবে। সুস্বাস্থ্য বলতে আমরা বুঝি যে প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যের অধিকার, অর্থাৎ প্রত্যেকটি মানুষ যেন হাসপাতালে সুচিকিৎসার অধিকারটুকু পায়, প্রত্যেকটি বাচ্চা স্বাস্থ্য পরিষেবার অধিকারটা যেন পায়, কাউকে যেন হাসপাতালে লম্বা লাইন না দিতে হয়, অথবা শুধুমাত্র একটি স্বাস্থ্য পরিষেবার অভাবে কারো মৃত্যু না ঘটে। আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলির মূল উদ্দেশ্যই কিন্তু যাতে প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রত্যন্ত প্রান্তে আমরা আমাদের সরকারি যে প্রকল্পগুলি রয়েছে সেই সরকারি প্রকল্পগুলি সমানভাবে ছড়িয়ে দিতে পারি এবং সেই জন্য প্রত্যেকটি মানুষকে যেন নিযুক্ত করা যেতে পারে। এবং সেই ক্ষেত্রে যারা গোষ্ঠীর সদস্য রয়েছেন তারা জানবেন যে তাদের এই প্রকল্প থেকে তারা কি কি উপকার পেতে পারেন এবং সেই প্রকল্পের উপকারটা যেন সবার কাছে ছড়িয়ে থাকে। অর্থাৎ কোনো একটি গ্রামে যদি কোনো স্বাস্থ্য পরিষেবা প্রকল্প নিয়ে কাজ করা হয়, গ্রামের প্রত্যেকটি মানুষ যেন সেখানে জড়িত থাকেন এবং তারা এই সচেতনতা যাত্রায় এবং এই প্রকল্পটির রূপায়ণে তাদের সক্রিয় ভূমিকা থাকে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে ভারতবর্ষে পোলিও দূরীকরণ প্রকল্পের ক্ষেত্রে আমাদের দেশের প্রত্যেকটি মহিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রত্যেকটি মায়ের কাছে তাদেরকে বোঝানো হয় এবং ভারতবর্ষের মহিলাদের বয়ঃসন্ধিকালে তাদের যে রক্তাল্পতা তার জন্য আয়রন ট্যাবলেট পৌঁছে দেওয়া হয়। আমাদের যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, যারা আইসিডিএস কর্মী আছেন, তারা প্রত্যেকে এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং এই গ্রামের মানুষজনের প্রত্যেকের তো যেহেতু জানাটা উচিত যে তাদের জন্য ঠিক কি ধরনের স্বাস্থ্য পরিষেবা প্রকল্পগুলির মাধ্যমে দেওয়া হচ্ছে। জীবনযাত্রার মান এই কথাটি বলতে বোঝায় তারা ক্রয় ক্ষমতা ঠিক কোন জায়গায় আছে, তাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে জিনিসপত্রগুলো দরকার, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, তারা কি সবকটি সমানভাবে পাচ্ছেন, এইটি নিশ্চিত করা কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমের একটি অন্যতম মুখ্য উদ্দেশ্য। প্রত্যেকটি মানুষ তিনি যেন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান তার প্রত্যেকটি অধিকার সমানভাবে বুঝে নিতে পারেন। যদি সেটা তারা না পারেন
তাহলে বুঝতে হবে যে কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিম কোথাও না কোথাও ব্যর্থ হচ্ছে, এবং তার জন্যেই আমাদের আরো বেশি করে দরকার কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমগুলো স্বাভাবিকভাবে মানুষের ভেতর আরো বেশি ছড়িয়ে দেওয়া। শিক্ষা ও সামাজিক অবস্থান, এই দুটি শব্দ একে অন্যের সঙ্গে জড়িত। শিক্ষা বলতে আমরা বুঝি যা মানুষের ভেতরে চেতনা গড়ে তোলে এবং তার স্থায়ী একটি সামাজিক অবস্থানে উন্নত হওয়ার শিক্ষা দেয়। সামাজিক অবস্থান, সমাজের যে বিভিন্ন আর্থসামাজিক মাত্রা রয়েছে, সেখানে সে মানুষটি কোথায় আছে তার একটি নির্দিষ্ট অবস্থান বজায় রাখা। এবং ন্যায়সঙ্গত পরিকাঠামো বলতে আমরা কিন্তু সামগ্রিকভাবে এটাই বলতে চাইছি, একটি মানুষ আর্থিক, সামাজিক বা অন্যান্য যে কোনো মাত্রায় তিনি যেখানেই থাকুন, তিনি যেন স্বাভাবিকভাবে সবকটি ন্যায়সঙ্গত পরিকাঠামোর সুযোগ সুবিধা পান। সেটা গড়ে তোলাও কিন্তু গোষ্ঠীগত উন্নয়ন কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্যটি হচ্ছে যে সমগ্র গোষ্ঠীর স্বাস্থ্য এবং উন্নয়নের ধারাটি বজায় রাখা। এইটি আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে প্রত্যেকটি মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সামাজিক সংহতি, সেগুলো যেন সমানভাবে বজায় থাকে। অর্থাৎ পঞ্চায়েত প্রথা যখন চালু হয়েছিল, তার উদ্দেশ্য ছিল গ্রামের মানুষজনের হাতে যেন কোনোভাবে ক্ষমতা তার সমবন্টন ঘটে, এবং শুধুমাত্র আমাদের যে প্রশাসনিক যে আমলাতান্ত্রিক ধাঁচটি রয়েছে, সেই যেন মাটির নিম্ন স্তর অব্দি পৌঁছায়। অর্থাৎ সব থেকে নিচে যে মানুষটি রয়েছেন আমাদের প্রশাসনিক পরিকাঠামোতে, তিনিও যেন সমানভাবে তার মতামতটি দিতে পারেন। আমরা পরের লক্ষ্যটায় চলে যাব, সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক কর্মসূচির প্রচলন ঘটানো। সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক কর্মসূচি আমাদের এই মুহূর্তে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটিকে বাংলায় আরেকটি শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়, সেটা হচ্ছে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন মানে এমন কোনো উন্নয়ন প্রকল্প যে উন্নয়ন স্বাভাবিকভাবে মানুষের দীর্ঘকালীন কাজে লাগবে এবং যা পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। অর্থাৎ এমনভাবে আমরা নদী বাঁধ দিতে পারি না যা নদীর স্বাভাবিক গতিকে ব্যাহত করবে এবং কোথাও বন্যা পরিস্থিতি তৈরি করবে। এমনভাবে আমরা নগরায়ন ঘটাতে পারি না যাতে গাছ কেটে ফেলে সেখানে অত্যধিকভাবে জঙ্গলে পশু প্রাণী তারা ঘর হারাবে, ইকোসিস্টেমটা নষ্ট হবে। বা এই মুহূর্তে আমরা যেটা দেখি যে জলাভূমি ভরাটের মাধ্যমে সাংঘাতিক রকম আমাদের যেটা বহুতল গড়ে উঠছে, এবং তার ফলে আমাদের পূর্ব কলকাতা এই মুহূর্তে খুব বিপন্ন হওয়ার পথে। এবং কিছুদিন আগেই যদি আমরা সংবাদপত্রের রিপোর্ট দেখে থাকি, সেখানে দেখে থাকবো সেটা হচ্ছে যে কলকাতার মানিকতলা, কালীঘাট ইত্যাদি এলাকা জলস্তর শূন্য দিকে চলে যাচ্ছে, এবং যার ফলে ভূমিকম্প প্রবণ এলাকায় চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের যে উন্নয়ন প্রকল্প, সে উন্নয়ন প্রকল্প দীর্ঘমেয়াদী নয় এবং সেটা পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং এই জন্যেই বলা হচ্ছে যে সামাজিক উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো সবসময় যেন সাধারণ মানুষের দীর্ঘকালীন উপকারিতার কথা ভাবে এবং তার সঙ্গে পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। চকচকে রাস্তাঘাট, ঝকঝকে আলো, সেটাই কিন্তু শুধুমাত্র উন্নয়নের মাপকাঠি নয়। সেখানে সবুজ কতটা রয়েছে, সেখানে পাখি কতটা রয়েছে, সেটাও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। যেমন আমাদের অনেকেরই, আমি উদাহরণ হিসেবে একটি সাধারণ উদাহরণ দিই, যে অনেকেই ক্ষেত্রে শহরে আমরা দেখতে পাই গাছে প্রচুর আলো জড়ানো থাকে, এবং তাতে যে পাখিদের রাত্রে থাকতে সমস্যা হয়, আমরা কিন্তু সেইটা নিয়ে ভাবি না। আমরা জলে, ড্রেনের জলে, পুকুরের জলে প্রচুর রকম প্লাস্টিক ফেলি, সমুদ্রের জলে। কোনোটাই কিন্তু আমাদের ইকোসিস্টেমের জন্য খুব ভালো জিনিস নয়, এবং বৃক্ষচ্ছেদ বা গাছ কাটা পুরোটাই আমাদের ইকোসিস্টেমটাকে ব্যাহত করে, এবং যার ফলে বন্যা, ভূমিকম্প, আমাদের ঋতু পরিবর্তন, সবকটা প্রভাব আমরা, এবং একই সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, অতিরিক্ত নগরায়ন, অতিরিক্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন, যার ফলে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মানব সভ্যতার মেয়াদ কমে যাচ্ছে।
সুতরাং আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমগুলো রয়েছে তাদের উদ্দেশ্যটা এরকম হওয়া উচিত যে সেগুলো সাশ্রয়ী হবে এবং সেগুলি দীর্ঘমেয়াদী, অর্থাৎ পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে, পরিবেশকে ন্যূনতম ক্ষতি যতটা সম্ভব না করা যায় সেইভাবে এই কর্মসূচিগুলোর প্রচলন করতে হবে। এবং এই প্রসঙ্গে আমরা আর একটি বিষয় একবার ছোট্ট করে আলোচনা করে নেব। সেটা হচ্ছে যে এই কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমগুলো কত রকমের হতে পারে। শিক্ষা ক্ষেত্রে হয়, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে হয়, মূলত কৃষি এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে হয়, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে হয়, সামাজিক সেবার ক্ষেত্রে হয় এবং অবশ্যই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে হয়। এবং কোনটা আমরা দীর্ঘমেয়াদী বলছি এটা সাধারণভাবে বলে দেওয়া যাক। যেমন অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পড়ে সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ দিয়ে কাউকে ব্যবসায় নিযুক্ত করা। এবার ধরা যাক কেউ হয়তো প্লাস্টিকের প্যাকেট তৈরির ব্যবসায় নামলেন, তাকে প্লাস্টিকের প্যাকেট তৈরির লোনটা যেমন সরকার দেবে তার সঙ্গে তাকে নিশ্চিত করে দেবে সেটা যেন রিসাইকেল করার মতো প্লাস্টিক হয়, অর্থাৎ সরকার নির্ধারিত যে ৭৫ মাইক্রন বা ৬৫ মাইক্রনের যে মানদণ্ড রয়েছে সেটা যেন মেনে চলা হয়। যদি মেনে না চলা হয় তাহলে বুঝতে হবে সেটা দীর্ঘমেয়াদী নয়, কারণ তিনি যে প্লাস্টিকটা বানাবেন সেটা আদতে সমাজের ক্ষতি করবে এবং সেটা রিসাইক্লিং হবে না। এবং এটা নিয়ে একটা বড় তর্ক আমাদের বরাবরই থেকে যাচ্ছে যে একই সঙ্গে সরকার সিগারেট তৈরির জন্য লোন দিয়ে এবং পরিবেশ রক্ষার জন্য প্রকল্প দুটো একসঙ্গে কি করে চলতে পারে, যাকে সে তর্ক আমাদের পরের বিষয় যাবে। তারপরের লক্ষ্যটা হচ্ছে টু ডেভেলপ সেলফ সাফিসিয়েন্সি এবং দ্য কমিউনিটি মেম্বার্স, অর্থাৎ গোষ্ঠীর সদস্যদের ভিতরে স্বয়ং সম্পূর্ণতা আনার উদ্যোগ নিতে হবে। গোষ্ঠীর যারা সদস্য থাকবেন স্বাভাবিকভাবেই তারা আর্থিকভাবে স্বনির্ভর হবেন, এটা ধরে নেওয়া যেতে পারে, এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসটা বেড়ে উঠবে। যখন তারা আর্থিকভাবে স্বনির্ভর হবেন, যখন তাদের জীবনযাত্রার মানটা উন্নত হবে, যখন তাদের সামাজিক সচলতা বৃদ্ধি পাবে এবং ভার্টিক্যাল মোবিলিটির মধ্যে তারা চলে আসবেন, অর্থাৎ নিচের স্তর থেকে উপরের স্তরে উঠবেন, তখন স্বাভাবিকভাবেই তাদের জীবনযাত্রার মধ্যে একটা স্বয়ং সম্পূর্ণতা আসবে। এবং এই স্বয়ং সম্পূর্ণতার ক্ষেত্রে বারবার আমাদের মাথায় রাখতে হবে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলি সমানভাবে প্রাসঙ্গিক হবে। তার পরের লক্ষ্যটি হচ্ছে গোষ্ঠীর যারা সদস্য রয়েছেন বা থাকবেন তাদের আত্মসম্মান ও মূল্যবোধের বিকাশ ঘটানো। গোষ্ঠীর মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক নিরাপত্তা, সামাজিক উন্নতি এবং একই সঙ্গে মানুষজনের আত্মসম্মান ও মূল্যবোধের বিকাশ। অর্থাৎ যিনি অর্থনৈতিক পিরামিডে নিচের দিকে আছেন তিনি হীনমন্যতায় ভুগতে পারেন এবং সেক্ষেত্রে তিনি যখন আস্তে আস্তে আর্থিকভাবে স্বনির্ভর হবেন তখন তার আত্মসম্মান বৃদ্ধি করবে। এবং একই সঙ্গে যেটা আমরা এর আগে একটি উদাহরণ আমরা দিয়েছি এই ক্লাসেই, যে সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প, অর্থাৎ সামাজিক প্রকল্পগুলো আদতে মানবিক এবং মানুষের সত্যিকারের উন্নয়নের কাজে লাগবে। যেমন সামাজিক সেবা প্রকল্পগুলোর মধ্যে পড়ে গরিব, প্রতিবন্ধী অথবা আমাদের বয়স্ক মানুষদের সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প। তাহলে সেক্ষেত্রে যে মানুষটি জড়িত হবেন কোনো বয়স্ক মানুষের সহযোগিতার ক্ষেত্রে যে প্রকল্পগুলো রয়েছে, স্বাভাবিকভাবেই তার মানবিক বোধের বিকাশ ঘটতে বাধ্য এবং মানবিক বোধের বিকাশটি ঘটলে তিনি তার মূল্যবোধের বিকাশ ঘটবে। যে মানুষটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবেন, যে মানুষটি জল সংরক্ষণ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবেন, তিনি আমাদের এই ইকোসিস্টেমে জল এবং গাছের মূল্য বুঝবেন। একইভাবে তার সামাজিক মূল্যবোধেরও বিকাশ ঘটবে। এবং তার পরের পয়েন্টটি হচ্ছে সদস্যদের ভিতরে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং নিজেরাই সমস্যার সমাধানে নিজেদের উপযুক্ত করে তোলা। এটি আমাদের শেষ লক্ষ্য, আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম তার শেষ লক্ষ্য। এর মাধ্যমে কি হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটি সদস্য তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে তারা স্বয়ংসম্পন্ন হয়ে উঠছেন। স্থানীয় যে সমস্যাগুলো সেগুলোর সরকারের মুখাপেক্ষী না হয়ে বা প্রশাসনের মুখাপেক্ষী না হয়ে তারা নিজেরাই সেটা সমাধান করতে পারবেন কিনা। এবং এটাও কিন্তু আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্যতম লক্ষ্য।
যে তাদেরকে এতটা আত্মবিশ্বাসী করে তোলা যাতে তারা পরিকল্পনা করে নিজেরাই ছোটখাটো সমস্যার সমাধান গড়ে তুলতে পারে। এবং পঞ্চায়েত যে প্রশাসনিক কাঠামো, তার উদ্দেশ্য এটা ছিল যে শাসন ব্যবস্থার প্রত্যেকটি শেয়ার যেন প্রত্যেকটি মানুষের কাছে থাকে, এবং সমবায় প্রকল্প যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও কিন্তু মানুষ আদতে তারা প্রত্যেকটি সমস্যার সমাধানের উপযুক্ত হয়ে ওঠে। এরপরে আমরা আলোচনা করতে যাচ্ছি যে এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের গুরুত্বগুলো কি কি, বা এর ভ্যালুস গুলো কি কি আছে। প্রথম, সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ এই সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে আমরা আদতে সমাজে ঐক্যমত, সমতা বজায় রাখি। 2 নম্বর, পার্টিসিপেশন বা অংশগ্রহণ। 3 নম্বর, ইকুয়ালিটি বা সমতা। 4 নম্বর, লার্নিং বা শিখন। 5 নম্বর, কোঅপারেশন বা সহযোগিতা। আমরা এবার প্রত্যেকটি পদ্ধতি বা প্রত্যেকটি গুরুত্ব আলাদা করে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা আমাদের সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার। কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিম বা আমাদের যে গোষ্ঠীগত উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে তার মাধ্যমে আদতে আমরা সমাজে সমতা বা মানবাধিকার বজায় রাখার চেষ্টা করি। প্রত্যেকটি মানুষ তাদের জীবনযাত্রার ন্যূনতম চাহিদা, স্বাস্থ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, সামাজিক নিরাপত্তা তারা যেন পায়, সেটা সামাজিক প্রকল্পগুলোর মাধ্যমে মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। শিশুদের পুষ্টি প্রকল্প, অন্তঃসত্ত্বা নারীদের জন্য খাদ্য প্রকল্প, মিড ডে মিল স্কিম, বয়স্ক মানুষদের জন্য প্রকল্প, প্রত্যেকটি সামাজিক প্রকল্পই আদতে কিন্তু মানুষজনের অধিকারটুকু তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রকল্প। এবং তার মাধ্যমে কি হয়, মানুষজন তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এবং যখন তারা মানুষ অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে, তারা কোনো অন্যায় দেখলে, কোনো অবিচার দেখলে সেক্ষেত্রে প্রতিবাদ করে, এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে অনেক বেশি তারা ভূমিকা পালন করে। যেমন এই মুহূর্তে ইন্টারনেটের যুগে আমরা জানি যে মানুষজন কতখানি আমাদের যে সোশ্যাল সোসাইটি বা সিভিল সোসাইটি রয়েছে, তারা সমাজের বিভিন্ন ইস্যুতে তারা মুখ খোলেন, বিভিন্ন মানুষের জন্য মুখ খোলেন, তারা রাস্তায় নামেন। সবটাই কিন্তু এই জন্য যে সামাজিক প্রকল্পগুলোর মাধ্যমে তাদের কাছে মানবাধিকার এবং মানুষের অধিকার নিয়ে তাদের যে ধারণাগুলো রয়েছে সেগুলো আরো শক্ত বা স্পষ্ট করে দেওয়া সম্ভব হয়েছে। আমাদের পরের যেটি সোশ্যাল ভ্যালুর মধ্যে পড়ছে সেটি হচ্ছে পার্টিসিপেশন বা অংশগ্রহণ। সামাজিক প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষ গণতন্ত্রের অংশীদার হয়ে ওঠে, এবং তারা এই গণতান্ত্রিক প্রথায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করলে তাদের ভিতর আত্মবিশ্বাস, স্কিল ইত্যাদি বৃদ্ধি পায়, এবং ক্ষমতা ন্যায়সঙ্গত বন্টন করা সম্ভব হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পঞ্চায়েত ব্যবস্থা যখন গড়ে উঠেছিল তার মাধ্যমে কিন্তু আদতে চেষ্টা করা হয়েছিল পঞ্চায়েতি রাজ প্রকল্পে যে প্রশাসনিক ক্ষমতা প্রত্যন্ত প্রান্তের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ গ্রামের মানুষজন তাদের একজন প্রধান নির্বাচিত করবেন, তারা সদস্য নির্বাচিত করবেন, তারাই তাদের এলাকার উন্নয়ন প্রকল্পগুলিকে দেখভাল করবেন। এবং এই পার্টিসিপেশন বা অংশগ্রহণ আমাদের সামাজিক প্রকল্পগুলির বলা যেতে পারে মুখ্য গুণ বা মুখ্য ভ্যালুজ এর মধ্যে পড়ে। তার কারণটা, যদি সাধারণ মানুষকে আমরা এর অংশীদার না করে তুলতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের সামাজিক প্রকল্পগুলি সফল হবে না। এবং এই অংশগ্রহণ দুরকম হতে পারে। এক, যে একদম ওপরের স্তরে কেন্দ্রীয় সরকার বা প্রশাসনিক আমলারা তারা কোনো সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত ধাপে ধাপে সাধারণ মানুষ অব্দি পৌঁছালো। অথবা সাধারণ মানুষ কোনো সিদ্ধান্ত নিল যে তারা এই কাজটি করতে চাইছে, এবং সেখান থেকে সরকার বা প্রশাসনিক পরিকাঠামো তাদের সঙ্গে এসে সেই কাজটির সমাধান করলেন বা সেই প্রকল্পটি গড়ে তুললেন। এই দুরকম উদাহরণ হতেই পারে। ধরা যাক সেটা হচ্ছে যে কোনো এলাকায় সড়ক হবে,
তো সড়ক হবে বা রাস্তা হবে, সেক্ষেত্রে সেই সিদ্ধান্তগুলি আমাদের যে জাতীয় প্রধানমন্ত্রী জাতীয় সড়ক প্রকল্প বা রাজ্য সড়ক প্রকল্প যেগুলি হয়, সাধারণত উপর থেকে হয়। এবং সাধারণ মানুষ তাতে পার্টিসিপেট করেন কিভাবে? তারা ১০০ দিনের কাজের অংশীদার হন, তারা সেখানে শ্রমও দেন, তারা বিভিন্ন কাজের অংশীদার হন। এটা হচ্ছে উপর থেকে নিচ অব্দি নেমে আসা যে সিদ্ধান্ত অংশগ্রহণের ক্ষেত্রে। আর নিচ থেকে উপর অব্দি কোনো মানুষজন ভাবলেন কোন এলাকা যে তারা সেখানে কোনো একটি কৃষি উপকল্প গড়ে তুলবেন বা জল সংরক্ষণ প্রকল্প গড়ে তুলবেন। তারা সেই প্রস্তাবটি দিলেন, তারা সেই প্রস্তাবটি পঞ্চায়েতের কাছে পেশ করলেন এবং সরকার তাদের সাহায্যে এগিয়ে এলো। সমতা বা ইকুয়ালিটি আমাদের এইটি হচ্ছে আমাদের যে গোষ্ঠীগত উন্নয়নের প্রকল্পগুলি রয়েছে তার অন্যতম উদ্দেশ্য। প্রত্যেকটি মানুষ সমাজের যে অবস্থানেই থাকুক, তারা আদতে একই রকম সমাজের চোখে এবং তাদের আলাদা কোনো অধিকার নেই। প্রত্যেকটি মানুষ সমান। এই ধারণাটি গড়ে ওঠা আমাদের দেশের পক্ষে, সমাজের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ বৈষম্য বা সামাজিক বৈষম্যর আমরা যে বিভিন্ন উদাহরণগুলি পাই আমাদের সমাজে, এখনো মেয়েদের পড়তে যাওয়ার ব্যাপারে বাধা আছে, চাকরি করার ক্ষেত্রে বাধা আছে, আমাদের সমাজে অর্থনৈতিক বৈষম্য সাংঘাতিক। কোনোটাই দেশের উন্নয়নের জন্য স্বাভাবিক কথা নয়। অর্থাৎ আমাদের ভারতবর্ষের সংবিধান সমতার উপর প্রতিষ্ঠিত। সেখানে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং তাদের ব্যক্তি উন্নয়নের ক্ষেত্রে। সামাজিক প্রকল্পগুলি মানুষের ভেতর সচেতনতার পাঠ দেবে, তাদের মধ্যে সচেতনতা বিস্তার ঘটাবে, তাদের যে সামাজিক অধিকারগুলি রয়েছে সেই সামাজিক অধিকারগুলো নিয়ে তাদের সূচিত করবে এবং তার ফলে যেটা হবে, নাগরিক অধিকার সম্পর্কে তারা সচেতন হবেন এবং নাগরিক অধিকার সম্পর্কে তারা সচেতন হলে প্রশাসন এবং প্রশাসনিক যে কাজকর্মে তারা সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন। আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটি দেশ বা সমাজ তখনই এগিয়ে যায় যদি সে সমাজের প্রত্যেকটি মানুষ সে গণতান্ত্রিক প্রক্রিয়ার সক্রিয় অংশীদার হয়ে ওঠে। যদি সেটা না হয় তাহলে কিন্তু সত্যিকারের উন্নয়ন পাওয়া সম্ভব নয়। আমাদের পরের পয়েন্টটি হচ্ছে লার্নিং বা শিখন। শিখনের আমরা যদি শিক্ষাগত সংজ্ঞার কথা ভাবি, শিখন আদতে আমাদের আচরণের স্থায়ী পরিবর্তনকে বোঝায়। সামাজিক প্রকল্পের ক্ষেত্রে শিখন বলতে আমরা বুঝি যে সামাজিক প্রকল্পে অংশীদারিত্বের ফলে আমাদের মানে যারা সামাজিক প্রকল্পের সদস্য যারা হন, তারা বিভিন্ন রকম জ্ঞান অর্জন করেন, দক্ষতা অর্জন করেন। তার ফলে তারা ব্যক্তি ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে অনেক সমস্যার সমাধানে নিজেরাই উদ্যোগী হয়ে উঠতে পারেন। ধরা যাক যে মানুষটি নদীবাঁধ প্রকল্পে কাজ করেছেন বা ১০০ দিনের প্রকল্পে কাজ করেছেন, তিনি তার এলাকায় ছোটখাটো খাল বিল বা পুকুর সংস্কারে তিনি তার জ্ঞান বা দক্ষতাটি ছড়িয়ে দিতে পারেন। যে মানুষটি কোনো স্বাস্থ্য প্রকল্পে কাজ করেছেন, তিনি তার এলাকায় কোনো স্বাস্থ্য সচেতনতা শিবিরে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন এবং এই পালনের মাধ্যমে তারা গোষ্ঠীগত উন্নয়নটি ঘটাতে সক্ষম হন। আমাদের সমাজ বা সমাজ ব্যবস্থা মূলত গড়ে উঠেছে কোঅপারেশন বা সহযোগিতার মাধ্যমে। মানুষ আমাদের ইকোসিস্টেমে সম্ভবত দুর্বলতম প্রাণী এবং আমরা একে অন্যের সহযোগিতার মাধ্যমেই এই পৃথিবীতে, কঠিন পৃথিবীতে বলা ভালো, আমরা বেঁচে আছি। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদের প্রত্যেকের সাথে হাত মিলিয়ে চলাটা অত্যন্ত জরুরি এবং সেক্ষেত্রে যেটা দরকার যে প্রকল্পগুলিতে অংশগ্রহণের মাধ্যমে আমাদের সদস্য যারা থাকবেন এই প্রকল্পগুলিতে, তারা একে অন্যের সংস্কৃতির প্রতি, আর্থিক ব্যবস্থার বিভিন্নতার প্রতি, সামাজিক ব্যবস্থার বিভিন্নতার প্রতি সহনশীল, সহানুভূতিশীল এবং সম্মান সম্পন্ন হয়ে উঠবেন। তারা একে অন্যকে বিভিন্নতার মাধ্যমেও সম্মান করতে সক্ষম হয়ে উঠবেন এবং তার মাধ্যমে আমরা একটি সঠিক সমাজ গড়ে তুলতে সম্ভবপর হব। এরপর আমাদের দেখে নিতে হবে যে এই আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিম যেগুলির আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেগুলির সমালোচনা বা
এগুলি কোন কোন ক্ষেত্রে এখন অবধি আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারিনি। বলা হচ্ছে যে এটি এখনো আক্ষরিক অর্থে সাধারণ মানুষের কর্মসূচি হয়ে উঠতে পারেনি। অর্থাৎ যে পরিমাণ মানুষজনের আমরা আশা করেছিলাম যে তারা প্রত্যেকে আমাদের এই কমিউনিটি স্কিমগুলোতে অংশগ্রহণ করবেন, সামাজিক উন্নয়ন সাধিত হবে। আমরা কিন্তু আদতে সত্যিই সেই জায়গায় পৌঁছাতে অনেক ক্ষেত্রেই পারিনি। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বলা যেতে পারে, এখনো অবধি আমরা দেশের সব মানুষকে পোলিও প্রকল্পের বা কম বয়সে মা হওয়ার বিপদ সম্পর্কে সচেতন করে তুলতে পারিনি। আমরা বাল্যবিবাহ রোধ করতে পারিনি এখনো অবধি স্কুল ড্রপ আউট আমরা বন্ধ করতে পারিনি। এবং শিশু শ্রমও কিন্তু বন্ধ করতে পারেনি। কাজেই স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে সাধারণ মানুষের ক্ষেত্রে কর্মসূচি হওয়ার ক্ষেত্রে এখনো কিছু আমাদের এই প্রকল্পগুলির প্রতিবন্ধকতা রয়েছে। তবে আশা করা যেতেই পারে যে ভবিষ্যতে এটা আমরা কাটিয়ে উঠব। ২ নম্বর যেটি বলা হয় যে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সবসময় কোনো নির্দিষ্ট পরিকল্পনা মাফিক উন্নয়ন করা সম্ভব নয়। অর্থাৎ যে সিদ্ধান্তগুলি ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়, আমরা আমলাতান্ত্রিক বা প্রশাসনিক পরিকাঠামো থেকে চাপিয়ে দেওয়া হয় এবং তারপরে নিচ অব্দি নামিয়ে নিয়ে আসা হয় সেই প্রকল্পগুলোকে। আরো ভালো বলতে গেলে আমাদের আবিধানিক অর্থে বলা হয় সেটা হচ্ছে টপ টু বটম অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচের ক্ষেত্রে সমস্যাটা হয় যে যারা উপর মহলে বসে থাকেন আমলাতান্ত্রিক তারা হয়তো একটি পরিকল্পনা করলেন। যারা সেটিকে গ্রামাঞ্চলে প্রয়োগ করতে যাচ্ছেন তারা সেখানে গিয়ে সমস্যায় পড়লেন। কারণ দেখলেন যে সেটা পরিকল্পনা রূপায়ণ ঘটানোর উপযুক্ত পরিবেশ সেখানে নেই। ৩ নম্বর যে সমস্যাটি সেটি বলা হয় যে এই গোষ্ঠীগত কর্মসূচিগুলির প্রয়োগ ঘটার ক্ষেত্রে প্রচুর পরিমাণে অদক্ষ এবং অনভিজ্ঞ কর্মীদের নিয়োগ করা হয়। যেটি এক অর্থে গোষ্ঠীগত উন্নয়নের একটি অংশই। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত মানব সম্পদ এর অভাব এই গোষ্ঠীগত কর্মসূচিগুলোকে অনেক ক্ষেত্রেই পিছিয়ে দেয়। যে মানুষটি হয়তো পোলিও সংক্রান্ত অ্যাওয়ারনেস ক্যাম্পের অংশীদার, তাকে অনেক কিছুই জানা দরকার এবং তিনি সেটা না জানেন, উদাহরণস্বরূপ বলতে গেলে বোঝানো যায়, তাহলে সে কিন্তু সেই প্রকল্প কোনোদিনই সঠিকভাবে সফল হবে না। যে মানুষটি হয়তো স্থানীয় কোনো স্বাস্থ্য পরিষেবার অংশীদার, তার সেই সংক্রান্ত জ্ঞান এবং দক্ষতা দুটোই সমান পরিমাণে থাকা উচিত। যদি সেটা না থাকে তো সেই প্রকল্পের সঠিক রূপায়ণ ঘটা সম্ভব নয়। এবং তারপরেও আরেকটি সমস্যা বলা হয় যে পঞ্চায়েত সমিতি পর্যায়ে যে গোষ্ঠীগত উন্নয়ন প্রকল্পগুলি রয়েছে সেক্ষেত্রে তাদের কর্ম সম্পাদনের কিছু সমস্যা আছে বা তারা সঠিক ভূমিকা সবসময় পালন করেন না। এর বাইরেও কিছু কিছু সমস্যা আছে যেগুলো এখানে আমরা আলোচনা করে নেব। তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। যেমন যদি আমাদের বাজেট ঠিকঠাক না থাকে, কোনো পরিকল্পনাই ঠিকঠাকভাবে রূপায়ণ করা সম্ভব নয়। তারপরে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা। আমাদের সামাজিক মূল্যবোধ, যে রক্ষণশীলতা সেটি অনেক ক্ষেত্রে অনেক প্রকল্পের রূপায়ণে বাধা হয়ে দাঁড়ায়। যেমন বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে আমাদের সমাজে যে স্বাভাবিক চিন্তাভাবনা রয়েছে যে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া হয় বা বিয়ে দেওয়া উচিত, সেটা আমরা এখনো এই ভাবনার জন্য বাল্যবিবাহটা রোধ করতে পারি না। বা মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে তাদের কাজ বা চাকরি করার ক্ষেত্রে আমাদের যে পুরুষতান্ত্রিক মানসিকতা সমাজের, সেটিও কিন্তু অন্যতম বাধার কাজ করে। ধন্যবাদ।